দর্শক যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। সংলাপ প্রতিদিনের সঙ্গে থাকছি আমি হাসান মাহমুদ। দর্শক, দিনের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে রাখতে চাই এবং আলোচনাটি শুরু করতে চাই। আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর মধ্যে রয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি যারা চায় না তাদের জন্য 2026 সালে কোনো নির্বাচন নেই। 8টি ইসলামিক দলের সমাবেশ থেকে এমন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ঐকমত্যের বাইরে কোনো সিদ্ধান্তের দায় নিতে হবে সরকারকে, বলেছেন মির্জা ফখরুল। জুলাই সনদ নিয়ে সতর্ক পদক্ষেপের আহ্বান স্থায়ী কমিটির, অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটি এই সতর্ক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। আরও একটি সংবাদ হচ্ছে সীমানা নির্ধারণ নিয়ে মামলার কারণে তফসিলে প্রভাব পড়বে বলেছেন ইসি সচিব। পোস্টার নিষিদ্ধ করে গেজেট প্রকাশ করা হয়েছে। 13 নভেম্বরকে ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, দুষ্কৃতিকারীদের ছাড় নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দর্শক, এছাড়াও আরও বেশ কিছু সংবাদ বিভিন্ন গণমাধ্যমে দিনভর স্থান পেয়েছে এবং হয়তো আজকের দিনের পরেও আরও অনেক সংবাদ যুক্ত হচ্ছে। বিশেষ করে রাজধানীতে বিভিন্ন জায়গায় নাশকতার খবরটিও ভালোভাবেই মানুষের মনে এক ধরনের নাড়া দিয়েছে এবং 13 নভেম্বরকে ঘিরে নাশকতার যে ছক কষা হচ্ছে সেটিও মোটামুটি নির্বাচনের আগে আলোচনার মধ্যে রয়েছে। সব মিলিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার বাইরে রয়েছেন তাসনুভা জাবিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি, এবং রয়েছেন অ্যাডভোকেট ফাহমিদা নাসরিন মুন্নি, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি। ফাহিমা নাসরিন মুন্নি, দুঃখিত। আমি শুরু করতে চাই মুন্নি আপনাকে দিয়েই। যেহেতু বিএনপি মহাসচিবের কিছু বক্তব্য আজকে নিশ্চয়ই শুনেছেন, তিনি বেশ কয়েকদিন ধরে ঠাকুরগাঁ সফর করছেন, তার যে নির্বাচনী এলাকা সেখানে, এবং এর আগেও তিনি সফর করেছেন এবং তিনি বলেছেন বেশ কয়েকদিন ধরেই বলছেন যে যেই বার্তাটি, অর্থাৎ যে সংবাদটি এখন সবচেয়ে বেশি আলোচিত সেটি হচ্ছে যে ফেব্রুয়ারির নির্বাচন, এবং তার ঠিক আগে এসে জুলাই জাতীয় সনদ নিয়ে এক ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে। তাদের মধ্যে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একাট্টা হয়ে কাজ করেছে তাদের মধ্যে এখন এক ধরনের মতানৈক্য বা মতবিরোধ চলছে, বিশেষ করে জুলাই সনদের বাস্তবায়ন এবং যে গণভোট, সেই গণভোট জাতীয় নির্বাচনের আগে কিংবা পরে এই বিষয়টি নিয়ে সামনে এসেছে এবং এই প্রশ্নে এসে কিছুটা বিভাজিত হয়ে পড়েছে ফ্যাসিবাদ বিরোধী জোটগুলো বা শক্তিগুলো। আমি আপনার কাছে একটু জানতে চাই, আজকে জামায়াতের আমির যে বক্তব্যটি দিয়েছেন, তিনি বলেছেন যে যারা জুলাই বিপ্লবের পক্ষে নয় তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নেই, অর্থাৎ, এবং তারা যে আন্দোলনটি করছেন 8টি দল 5 দফা দাবিতে, সেই জায়গায়ও তারা বলেছেন যে তারা কঠোর অবস্থানেই থাকবেন এবং হিমালয়ের মতো শব্দটি ব্যবহার করেছেন, তারা অনড় থাকবেন এবং তাদের দাবি পরিষ্কার। তাহলে আমি আপনার কাছে জানতে চাই যে এই রকম একটা বিপরীতমুখী অবস্থানে এসে নির্বাচনটা আপনি আসলে কতটা প্রাসঙ্গিকভাবে দেখছেন? অনেক ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেখেন, আমরা তো প্রথম থেকেই বলে আসছি যে এই নির্বাচন এবং ভোট, যেহেতু গত ফ্যাসিবাদ স্বৈরাচারের সময়ে এই দীর্ঘ 16 বছরের অধিক সময় কোনো রকম নির্বাচন বাংলাদেশে হয়নি। 12 কোটির বেশি ভোটার, 5 কোটির ওপরে যারা ভোটার আছেন তারা বয়সে তরুণ, ভোট দিতে পারেনি। আমাদের মুক্তিযুদ্ধ থেকে যদি আসেন, ভোট এবং নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, এই জিনিসগুলো একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। আপনারা সবাই দেখেছি এই জুলাই গণ অভ্যুত্থানের যেই 36 দিনে হাজার হাজার মানুষের মৃত্যু এবং প্রায় 40,000 ছাত্র জনতা তাদের বিভিন্নভাবে আহত তারা হয়েছেন। বিপ্লবের যেই মূল মন্ত্র সেটা কোনোভাবে হোঁচট খাক, এটা আমরা চাই না। সেই কারণেই আমরা মনে করি যে নির্বাচন হতে হবে। নির্বাচনের সাথে জনগণের ম্যান্ডেট জড়িয়ে আছে। জনগণ যাদেরকে আপনার চাইবে, বাংলাদেশের মানুষ সবসময় একটা ভোটমুখী, আমরা যে কোনো একটা ছোট অর্গানাইজেশনও দেখবেন নির্বাচন আনন্দ নিয়ে আসে, কিন্তু এখন
আমরা দেখছি এইবার যেটা হলো, কিছুদিন পিআর নিয়ে কথা হলো, পিআর, যে পিআর কোন কক্ষে পিআর থাকতে হবে, পিআর কারা এনেছে, এটা কাদের এজেন্ডা, পিআর এটার উদ্দেশ্য কি, বিধেয় কি, এটা তো বাংলাদেশের মানুষ আমরা সবাই বুঝি যে নির্বাচনটা যেন সময় মতো না হয়, নির্বাচনটাকে যেন বানচাল করা যায়, নির্বাচনী যেই পরিবেশ সেই পরিবেশটাকে কোনো অবস্থাতেই যেন ঠিক না রাখা যায়। তারপরে এখন কি ইস্যু বাজারে এনেছে, এখন গণভোট। আপনি জানেন যে গণভোট, আমি তো একজন আইনজীবী, দীর্ঘদিন সুপ্রিম কোর্টে আছি, সংবিধানে গণভোটের যেই বিধান সেটা আওয়ামী লীগ ফ্যাসিস্ট সেই সরকার তারা বাতিল করে দিয়েছিল, সংবিধান থেকে বিলুপ্ত হয়ে গেছে। তারপরও বিএনপি কি বলেছে যে যেই দিন ফেব্রুয়ারিতে যেটা সাধারণ আমাদের জাতীয় নির্বাচনের কথা আছে সেই ভোটের দিন একই সাথে প্র্যাকটিক্যাল আসপেক্ট থেকে বিএনপি বলেছে যে বাংলাদেশে অর্থনীতি আজকে যেই অবভঙ্গুর অবস্থায় আছে, শতখানেকের ওপরে গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, কর্মসংস্থান নেই, কাজেই আপনার জনগণের ট্যাক্সের হাজার হাজার কোটি টাকা দিয়ে আপনার নির্বাচন একটা গণভোট হবে, যেটায় 84টা পয়েন্ট আছে, গণভোটের কথা বলছি, 25 থেকে 30 পাতার একটা ডকুমেন্ট আছে। তো আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি বলেন তো, কিংবা আমার বন্ধুকে জিজ্ঞেস করি যিনি এখানে আছেন, যে আপনি 10টা পয়েন্ট বলেন যে যেটা সাধারণ মানুষের ভয়ঙ্কর একটা ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট নিয়ে তারা বসে আছে, গণভোট আর আপনার এই যেই জিনিসগুলো নিয়ে আজকে আমরা কথা বলছি, নানান বাকবিতণ্ডা, বিভেদে লিপ্ত হয়েছে। এক্স্যাক্টলি তাই। এই বিভেদটা তৈরি করা হয়েছে খুব সুনির্দিষ্টভাবে, সুচিন্তিতভাবে, পরিকল্পিতভাবে। কেন? যেন নির্বাচনটাকে পিছিয়ে দেয়া যায়, যেন নির্বাচন না হয়। তা না হলে আপনি আমাকে বলেন নির্বাচন পিছিয়ে দিলে সুবিধা কি যারা চায়? দেখেন, আমি আপনাকে যারা চাচ্ছে তারা তো ইতিহাসের সবচাইতে ভালো একটা সময়ে দাঁড়িয়ে আছে। আজকে যারা চাচ্ছে জামাত, তাদের জন্য এখন সময়টা ভালো, সুসময়। জি, তাদের জন্য এখন গত 16 বছর আমাদের সাথেই তো জামাত ছিল, বিএনপির সাথে আমরা সবচাইতে বেশি ডিপেন্ড করেছি জামাতকে, সবচাইতে বেশি মানুষের টকশোতে আসি দীর্ঘদিন, আপনি জানেন, সবচাইতে বেশি কথা শুনেছি জামাতের জন্য। আমার দলের জন্য যত কথা আমি শুনিনি, জামাত কেন বিএনপির সাথে, যদি বলি তাহলে তো জামাত আপনাদের মিত্র ছিল। এইটাই, সেটা নির্বাচনের ভোটের একটা ইকুয়েশনে আদর্শিকভাবে যদিও আমরা সম্পূর্ণ আলাদা, কিন্তু আপনি তো জানেন যেমন আমাদের এলআই যেটাকে বলে না জোট, সেটার মধ্যে তো জামাত আগে আওয়ামী লীগের সাথেও ছিল, জামাত আগে জাতীয় পার্টির সাথেও ছিল। তো আমি বলছি কি যে আজকে পিআর নিয়ে ইস্যুটাকে বাজারে আনলো, পিআরটা যখন চলে গেল এখন যে ঠিক আছে উচ্চ কক্ষে পিআর, আর এখন কি যে আপনার গণভোট, গণভোট আমি তো বললাম 84টা পয়েন্ট, 25-30 পাতার একটা ডকুমেন্ট। এই ডকুমেন্ট পড়ে বুঝে, আমি একজন আইনজীবী হিসেবে আপনাকে বলছি যে ইট ইজ নট দ্যাট ইজি। এখন বাংলাদেশের 12 কোটি মানুষ আপনার গণভোট দিবে, পকেটের পাবলিকের পয়সা, ট্যাক্সের পয়সা খরচ করে, 2 দিন পরেই আবার আপনার জাতীয় নির্বাচন। বাংলাদেশে আজকে যেই অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি, আপনি জানেন বিভিন্ন আইএমএফ থেকে শুরু করে অর্থনৈতিক অবস্থাটা বলছি, ভঙ্গুরতার অবস্থাটা বলছি, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলোর কথা বলছি, ব্যাংক বিমার কথা বলছি। এটা তো অসম্ভব একটা ব্যাপার যে আপনি কিসের জন্য জাতীয় নির্বাচনের আগে গণভোট, এক্স্যাক্টলি ডাবল এক্সপেন্ডিচার না। সেই কারণেই আমরা বলেছি যে না, এই গণভোটটা হতে হবে নির্বাচনের দিন, একই সাথে একই খরচে, তাতে আমাদের সময়, আমাদের টাকা পয়সার যেই ব্যাপার আছে, আমাদের মানব সম্পদ মানে ম্যান পাওয়ারের যে ব্যাপারটা আছে, সবকিছু মিলিয়ে আইন শৃঙ্খলার অবস্থা আপনি জানেন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কিরকম, তো সেটাও তো আপনাকে চিন্তা করতে হবে। ভোট তো আপনি তো বলছেন শব্দটা ভোট, তো এখন তো ভোটও হতে দিবেন না, নির্বাচনও হতে দিবেন না, এইভাবেই করতে থাকেন, যেটা ফ্যাসিবাদ
করেছিল। যে আপনাকে এখানে একটু থামাতে চাই না, আপনার কাছে আমি আসবো এই প্রশ্নটা নিয়ে। আপনি যখন ভোটের কথা বলছেন তখন জামাত বা অন্যরা কিন্তু আপনাদের বিরুদ্ধে অন্য অভিযোগ আনছে, বিশেষ করে এনসিপি এখানে আছেন, প্রতিনিধি আছেন, তারা আপনাদেরকে বলেছে, ইতিমধ্যে অনেকবারই বলেছে যে বিএনপির জন্য সংস্কার প্রক্রিয়াটা এগোচ্ছে না। দেখেন এই অভিযোগটা আছে, সেইটা আমরা আপনার কাছে জানবো। তার আগে একটু তাজনুভার কাছে একটু জানিয়ে রাখতে চাই যে আমরা দেখেছি যে আজকে হাসানাত আব্দুল্লাহ নারায়ণগঞ্জে কথা বলেছেন এবং আওয়ামী লীগকে বলেছেন যে এই সময়ে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, এবং তিনি যেটি বলতে চেয়েছেন সেটি হচ্ছে যে আপনারা হাসানাত আব্দুল্লাহ ছাড়াও এর আগে যে আপনারা বক্তব্যগুলো দিচ্ছেন বেশিরভাগই বিএনপির বিরুদ্ধে, যে বিএনপি সংস্কারটাকে এগিয়ে নিতে চায় না। বিশেষ করে জুলাই জাতীয় সনদে যখন আপনারা অংশগ্রহণ করেছেন বেশিরভাগ অভিযোগগুলো বা অভিযোগের তীরটা সেদিকেই ছড়েছেন। আমার আপনার কাছে জানতে চাওয়া, আসলেই কি বিএনপির জন্য সংস্কার এগুচ্ছে না? এখনও কি তাই মনে হয় আপনাদের? অবশ্যই আপনাদের সবাইকে ধন্যবাদ এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। অবশ্যই বিএনপির এখানে বড় বাধা। আমি একটা একটা করে বলি যে গণভোটের প্রশ্নটা কিন্তু এখন এসেছে, যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার একটা উপায় হিসেবে। আপনি দেখেন গণ অভ্যুত্থান কি সংবিধানে ছিল? সংবিধানে কি লেখা ছিল 1400 মানুষ মারা যাবে? তো সংবিধানে থাকে কি? হ্যাঁ, তাহলে আপনি আমাকে একটু শেষ করতে দেন। হ্যাঁ, গণ অভ্যুত্থান কিন্তু সংবিধান মেনে হয় নাই। 1400 মানুষ গণ অভ্যুত্থান মেনে কিন্তু আপনার সংবিধান মেনে কিন্তু শহীদ হয় নাই। এতগুলো মানুষ কিন্তু সংবিধান মেনে আহত হয় নাই। সংবিধানটা হচ্ছে গণ অভিপ্রায়ের একটা প্রতিফলন সেখানে হবে। সেটাই হচ্ছে সর্বোচ্চ, মানে জনগণ যেটা চায়। আপনি ধরেন এই জুলাই আগস্ট 24 যদি না আসতো, আপনার কি মনে হয় এভাবে হাসিনা যদি না পালাতো, এতগুলো বিএনপির বা যে নেতাকর্মীদের যারা গত 15 বছর আপনার মিথ্যা মামলা জুলুমের শিকার ছিল, সবাই একদম সিস্টেমেটিক্যালি সব মামলাগুলো উঠে গেল, তারা জেল থেকে বের হয়ে গেলেন। খালেদা জিয়া সেই মুমূর্ষু অবস্থা থেকে লন্ডনে গিয়ে ঈদ করে আসলেন, এখন উনি নির্বাচনে দাঁড়িয়েছেন। লুৎফুজ্জামান বাবর উনি এখন নির্বাচনে। এগুলো কি আপনারা এই পুরো পটভূমিটাকে আমরা কেউ স্বপ্নেও ভেবেছিলাম? বিএনপি গণ অভ্যুত্থানের পুরো ফসলটা কিন্তু তারা নিয়েছে। এখন নির্বাচন হবে না এই কথাটা বা নির্বাচন পেছানো এই কথাটা আমরা একেবারে শুরু থেকেই বলিনি। আমরা বলতে এনসিপি না, এনসিপি হওয়ার আগেও ছাত্রদের নেতৃত্বে যে সংগঠনটা ছিল বা যে ফোর্সটা ছিল, কখনোই আমরা নির্বাচন পেছানোর কথা বলি নাই। কিন্তু আমরা একটু আমাকে শেষ করতে দেন, নির্বাচন পেছানোর কথা বলি নাই, কিন্তু যে কারণে এই গণ অভ্যুত্থানটা হয়েছে সেই কারণটা আমরা ব্যর্থ হতে দিতে চাই নাই। এখন আপনি বলেন যে জুলাই সনদে কি এটার প্রতিফলন আছে? অবশ্যই এটার প্রতিফলন আছে, কারণ আমরা এই 5ই আগস্ট হাসিনার পতনের আগেই আমরা কিন্তু ছাত্ররা ঘোষণা দিয়েছিল যে হাসিনাকে বিতাড়িত করাই একমাত্র উদ্দেশ্য না, ফ্যাসিবাদ ব্যবস্থাটার বিলোপ করা হচ্ছে এই গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা বা এই শহীদদের আত্মত্যাগের পিছনে এটাই মূল কারণ। আপনি জুলাই সনদকে এই 84টা 83টা দিয়ে ভাগ করে কেউ বুঝে না। ইভেন যখন একজন আইনজীবী বলবেন যে আমি নিজেই বুঝি না, তাহলে সাধারণ মানুষ কি বুঝবে? এটা কিন্তু খুব ভুল একটা বার্তা যাচ্ছে। এই 84টা শুধু না, সনদ সম্পর্কে মানুষের ধারণার কথা বলতে গিয়ে এই কথাটা বলছেন যে মানুষ এটা বুঝতে পারছে না। আপনি দেখেন এখানে 10টা যদি আপনি বলেন, 10টা না, আমি যদি 84টাও যদি আপনি আমাকে সময় দেন আমি বলি, আপনি যখন দেখেন যে দলীয় প্রধান এবং দলের প্রধান এক ব্যক্তি থাকতে পারবেন না, নির্বাহী, এটা যখন আপনি জনগণকে বুঝাবেন, আপনি জিজ্ঞেস করে দেখেন এই প্রশ্নটা যখন করবেন সে এটাতে রাজি হয় কি না হয়। আপনি যখন তাকে বলবেন যে পিএসসির প্রধান সরকার প্রধান দিবে না, নিয়োগ দিবে না, দলীয় নিয়োগের কথা, এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্বাচন কমিশন, দুদক, অ্যাটর্নি জেনারেল, পিএসসি, মহাহিসাব রক্ষক, এরা কেউ সরকার প্রধানের অধীনে না। আপনি যখন জনগণকে বলবেন এদের প্রধান সরকার প্রধান দিবে না, নিয়োগ দিবে না, দুদকের কাজ হচ্ছে যে প্রধানমন্ত্রী তাকে চেকে রাখা, তাহলে আপনি জিজ্ঞেস করেন যে এটা দিবে। জুলাই সনদে কিন্তু এটা আছে, রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে কিন্তু জুলাই সনদে স্পেসিফিক প্রস্তাবনা আছে। এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটার জন্য বাংলাদেশের গণতন্ত্র বারবার মানে কি বলবো, হোঁচট খেয়েছে না, মৃত্যুই বরণ করেছে। হ্যাঁ, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান কে হবে সেটা নিয়ে আমাদের কোনো আলোচনা নেই। আপনি গণ অভ্যুত্থান, এই যে আজকের আলোচনা আছে না যে জাতীয় নির্বাচন হবে না, আপনার তো জাতীয় নির্বাচনটা হবে এই জুলাই সনদের ভিত্তিতে।
একটা বারও কেউ বলা হচ্ছে না যে এটা তো 5 বছর শেষ হয়েছে, একটা সরকার পড়েছে, আরেকটা সরকার আসছে, এটা রেজিম পরিবর্তন না তো। বারবার এটাকে রেজিম পরিবর্তনের ফ্রেমে দেখা হচ্ছে। এটাই আমাদের মূল আপত্তির জায়গা। আপনি যখন সংবিধান যেটা আপনার ফেভারে যাবে সেটাকে আপনি বলবেন যে এটা সংবিধানে আছে, যেটা আপনার ফেভারে যাবেন না আপনি বলবেন যে সেটা আপনার সংবিধানে নাই। তাহলে আপনি সংবিধানকে নিজের স্বার্থ অনুযায়ী আপনি পোট্রে করছেন জনগণের কাছে। গণ অভ্যুত্থান তো সংবিধান, আপনিও আমাকে বললেন, আটকালেন শুরুতেই যে গণ অভ্যুত্থান তো সংবিধানে থাকে না, তাহলে আর এই গণভোট পুরো বিশ্বে একটা সর্বজন স্বীকৃত একটা নিয়ম হচ্ছে যখন নতুন সংবিধান হবে, গণপরিষদ যে সভাটা হবে তারা একটা প্রস্তাবিত সংবিধান দিবে, সেটা গণভোটের মাধ্যমে জনগণ সেটাকে অনুমোদন দিবে। ৭২-এর সংবিধান কিন্তু গণভোট দ্বারা স্বীকৃত হয় নাই। তাহলে এখানে যে প্রস্তাবনাগুলো জুলাই সনদে আমরা যতটুকু পেরেছি, আমরা তো পুরাটা পারি নাই, যতটুকু পেরেছি সেটাতে আপনি যখন বিভিন্ন রাজনৈতিক দলগুলো একমত হলো না, তাহলে সেটা আপনি কেন জনগণের হাতে ছাড়বেন না? কি যুক্তি এটার পিছনে? এটার পিছনে কিন্তু কোনো যুক্তি নাই, পিআর কোনো যুক্তি না। লোয়ার হাউসে পিআর কেউ চায় নাই জামাত ছাড়া, এবং জামাতের চাওয়ার পেছনে তাদের কোনো যুক্তিসঙ্গত কারণও নাই। আমরা সব সময় আপার হাউসের পিআরের কথা বলেছি, এবং সেটাও সেই নির্বাহী বিভাগকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখার জন্য, যাতে তারা সংবিধান সংশোধনকে মুড়িমুড়কির মতো নিজেদের প্রয়োজনে চেঞ্জ করতে না পারে, কোনো বিল নিজেদের স্বার্থে যাতে তারা পাশ করতে না পারে। আমি আরেকটু বলি, বললেন যে ট্যাক্সের টাকায় গণভোট আয়োজন করে ডাবল খরচ হবে। ঠিক আছে, তাহলে আপনি একদিনই করেন, আপনি একদিনই গণভোট একই দিনই করেন, আলোচনা হচ্ছে, হ্যাঁ একই দিনই করেন। এখন এটা আগে করার বিষয়ই তো এটা জামাত বলছে, তারা যদি এটা একদিনে করা হয়, আপনি এটা একদিনে সময়টা নির্ধারণ করতে গিয়ে তো আপনি জুলাই সনদকে বাতিল করতে পারেন না। আপনি বলবেন যে এটা একদিনে হবে, না হলে জুলাই সনদের দরকার নাই, প্রয়োজনে, এই কথাটা আপনি বলতে পারেন না। আপনাকে আলোচনা করতে হবে যে কেন এটা একদিনে হওয়া উচিত, বা আরেকজনকে বুঝাতে হবে বা কেন এটা একদিন, যে আগে চাচ্ছে তাকে এটার যুক্তি দিতে হবে, আর যে একই দিনে চাচ্ছে তাকে তার যুক্তি দিতে হবে। কিন্তু আপনারা ওইটা থেকে সরে গিয়ে আপনারা যদি বলেন যে হচ্ছে জুলাই সনদের প্রয়োজনীয়তা নাই, এটা সংবিধানে নাই, তাহলে তো এটা পুরাটাই আপনি এই যে জুলাইয়ের যে কারণটাই সংঘটিত হলো, এই গণ অভ্যুত্থানটা, এতগুলো মানুষ যে কারণে জীবন দিল, আপনাদেরকে বারবার মনে রাখতে হবে আজকে আপনারা ক্ষমতার দ্বার প্রান্তে, সেটা কিন্তু অনেকগুলো মানুষের জীবনের মূল্যের বিপরীতে। এখন এটা বললে আবার বলে যে জুলাইয়ের চেতনা বিক্রি করা হচ্ছে, মানে প্রতিটা কথাকে আপনি কিভাবে। জুলাই সনদের প্রয়োজনীয়তা না, একটু বলে আপনি বলেছেন, এইটা কি কেউ বলেছে আসলে? হ্যাঁ অবশ্যই, জুলাই, হ্যাঁ মেজর হাফিজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য উনি বলেছে, আপনি সার্চ দিয়ে দেখেন। এবং আজকে দেখেন, আপনি একটু আগে আমি আপনার এখানে যখন অনুষ্ঠানের আগে অপেক্ষা করছিলাম, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছেন যে আওয়ামী লীগের সব মামলা যারা আছে তারা প্রতিশোধ পরায়ণ না, তারা মামলা তুলে নিবে। এ ধরনের বক্তব্য কখন বলছেন? যখন পুরো দেশে বিভিন্ন জায়গায় এরা অ্যানাউন্স করে বিভিন্ন বাসে আগুন দিচ্ছে, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ করছে, তারপর তারা বলছেন যে ধানের শীষ নিশ্চিত করবে, মানে নৌকার ভোটারদের পাশে ধানের শীষ থাকবে। এই ধরনের বক্তব্য আপনি জুলাই সনদকে অপ্রয়োজনীয় বলছেন, জুলাই সনদের প্রয়োজনীয়তা নাই বলছেন, আপনি বলছেন গণভোট এবং জুলাই সনদ আপনাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এই বক্তব্যগুলাকে আপনি এভাবে বিশ্লেষণ করছেন এবং জুলাই সনদের গুরুত্বটাকে আপনি এভাবে তুলে ধরছেন যে এটা সংবিধানে নাই, এ কারণে এটা হবে না, এটা নাকচ, এটা চাপিয়ে দেওয়া হচ্ছে, কিছু দল এটাকে চাপিয়ে দিচ্ছে, কিন্তু এটা কোনো দলের একক এজেন্ডা কিন্তু না। আপনি দেখেন জুলাই সনদ বাস্তবায়ন হলো, এখানে এনসিপির কি লাভ হবে? আপনি আমাকে একটা লাভ বলেন তো, একটা লাভও হবে না এনসিপির এখানে। এটা কিন্তু কোনো দলের একক এজেন্ডা হতে পারে না। জুলাই সনদ বাস্তবায়ন হলে এনসিপির কোনো লাভই হবে না, বরং প্রত্যেকটা রাজনৈতিক দল একটা নিয়মের মধ্যে, গণতান্ত্রিক নিয়মে বাধা পড়বে। তার মানে কি, আমরা চাচ্ছি যে এইবার সরকার যারা গঠন করবে তারা একটা নিয়মের মধ্যে বাধা পড়ুক। এখন বলা হচ্ছে যে এনসিপি তো কখনো সরকার গঠন করতে পারবে না এবার, তাই হচ্ছে তারা এরকম কঠিন কঠিন নিয়মের পক্ষে চাচ্ছে, এর বিরোধিতা করছে যে চাক জুলাই সনদ হোক। তাহলে একই কথা তো আমরাই বলতে পারি, আপনারা জানেন যে আপনারা ক্ষমতার দ্বার প্রান্তে, তাই আপনারা চান না আপনাদের জন্য এত কঠিন নিয়ম সেট হোক। তাহলে মাঝখান থেকে ক্ষতিকার। আপনি দেখেন আজকে একটা হাসপাতাল, একটু আগে আমি নিউজটা পড়ছিলাম, একটা হাসপাতালের বিরুদ্ধে ৩৫০০ কোটি টাকার ঋণের বোঝা আছে। ৩৫০০ কোটি টাকা শুধু একটা বেসরকারি হাসপাতালেই ঋণ আছে। তাহলে আপনি যদি এই
পুরো জিনিসটাকে মূল আমাদের কি, দুর্নীতি তো আমাদের মূল। আপনি যদি দুর্নীতি দুদক কমিশনের প্রধানকে আপনি নিয়োগ দেন, আপনাকে কখনো দুদক প্রশ্ন করবে? কখনোই প্রশ্ন করবে না। পিএসসি দেখেন, একটু আমি বলি, পিএসসির প্রধান যদি আপনি নিয়োগ দেন, তাহলে আপনার সব দল, এই যে লুৎফুজ্জামান বাবর সাহেব বলেছেন না যে আপনারা কোনো মতে লিখিত রিটেন পাস করে আসেন, ভাইভাটা আমি পার করিয়ে দেব, তাহলে এভাবেই তো হয়েছে বিগত দিনে। তাহলে এটা যদি বন্ধ হয় তাহলে এখানে এনসিপির কি লাভটা হবে? এনসিপি বরং নিজে কখনো যদি ক্ষমতায় যায় নিজের লোক বসাতে পারবে না। এই যে সমানে সবার ঢালাওভাবে সবাইকে জুলাই হত্যার আসামি বানানো হচ্ছে, 400-500 জন এক একটা হত্যাকাণ্ডের আসামি করছে, এটা কারা করছে? এই যে কোনো নিয়ম মেনে যে আপনারা জুলাই হত্যাকাণ্ডের বিচারগুলো সুস্পষ্টভাবে সবাইকে যে আটকিয়ে ফেলছেন, তার মানে কি জুলাই হত্যাকাণ্ডটাকে হালকা করে ফেলা হচ্ছে। এবং আপনি খবর নেন, প্রত্যেকটা জাতীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জাস্ট 5ই আগস্টের পরে আরেক দল, 2টা দল দ্বারা জাস্ট শিফট হয়ে গেছে, জাস্ট তারা দখলে নিয়েছে। তাহলে আমরা তো এটাই চাচ্ছি। কিন্তু সেই অভিযোগ তো আপনাদের বিরুদ্ধে আছে। শুনেন, সেই অভিযোগটা বিএনপি ইতোমধ্যে অনেকবার আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছে যে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে আপনাদেরও সেই প্রভাবটা কাজ করছে, এবং আপনাদেরকে কিংস পার্টি বলেছে, এবং সরকারের একটা সরকার আপনাদের, এই ধরনের অনেক অভিযোগ রয়েছে। সেই অভিযোগটা তো এবার আমি আপনাকে এটাই, এই প্রসঙ্গ আনবেন আমি জানি, আমরা কিন্তু কোনো সিস্টেম বানাই নাই, সিস্টেমটা আগে থেকেই ছিল। এই সিস্টেমটা দখল হচ্ছে, আমরা কিন্তু এই সিস্টেমটাই ভাঙতে চাচ্ছি। আপনি যদি বলেন এই ডিসি, ওসি, এসপি, ইএনও এসব যদি নিজের দলের লোক বসানোর নিয়ম না থাকতো, এনসিপি কি কখনো ওইটা পারতো না। যদি বিএনপি নিজেদের লোক 60% বসায়, জামাত যদি 50% বসায়, এনসিপি হয়তো 5 to 10%। এই 5 to 10%ও যাতে কোনো নতুন দল বা পুরনো দলও বসাতে না পারে, আমরা কিন্তু সিস্টেমটা বদলাতে চাচ্ছি। আমরা নতুনরা কিন্তু জুলাইয়ের পরে এসে কোনো নতুন সিস্টেম বানাই নাই, ওই পুরনো সিস্টেমে কিন্তু আমরা এসে পড়েছি। তো আমরা বলছি যে এই সিস্টেমটা যাতে গণতান্ত্রিক হয়, এবং এটা হওয়ার শুরুটা কিন্তু আপনারা একটা গণতান্ত্রিক পদ্ধতি এবং নিয়ম চাচ্ছেন, যেটি পূর্বের সরকার যে ছিল সেখান থেকে পরিবর্তিত হয়। এটা নিশ্চয়ই সবাই চায়, সবগুলো দলই চায়, তাদের এজেন্ডা, তারা যখন কথা বলে তারা এভাবেই আসলে বলে। কিন্তু চাওয়ার আন্তরিকতাটা কার কতটুকু, সেটা নিশ্চয়ই, চাওয়ার পিছনে আপনার নিশ্চয়ই যুক্তি থাকতে হবে। তাসনুবা অনেকগুলো বক্তব্য দিয়েছেন এবং বিএনপির কথা বলেছেন যে বিএনপির কারণে সংস্কারটা পিছিয়ে যাচ্ছে। পাশাপাশি আরও বেশ কিছু যদি আমি একটু মনে করিয়ে দেই তার বক্তব্যে, সবাই নিজ দলের এসপি, ওসি, ডিসিকে জেলা প্রশাসনে ক্ষমতায়িত করতে চায়, নির্বাচনকে নিজেদের পক্ষে ফল নিতে এক ধরনের যে অভিযোগটা তিনি করেছেন নিতে চায় বলে তারা নিজেদের লোক চায়। জামাতের কথা বলেছেন, বিএনপির কথা বলেছেন। আমি আসলে ফাহিমা আপনার কাছে একটু জানতে চাই, ব্যাপারটা কি এমন কিনা, মানে আসলে মানে নির্বাচনে জয়টাকে নিশ্চিত করার জন্য সব ধরনের ব্যবস্থাই আসলে সব দল চায়, কিন্তু আসলে জনগণের জন্য যে রাজনীতি, সেখানে কি কোনো ঘাটতি দেখছেন কিনা, বা যে অভিযোগগুলো তিনি করেছেন তার সত্যতা কতটুকু? এখন হয় কি যে নিজের বেলায় আটিকুটি কথায় আছে, পরের বেলায় চিমটি কাটি। এখন নিজের দিকে তাকাতে হয় যে আমরা কি করছি নিজেরা। এখন দেখেন যে সংস্কারের যেই কথা, ওখান থেকে আসি, উনি যেটা বলেছেন, বিএনপি, আপনি জানেন যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রে যে ফিরে এসেছিলেন, এবং 4টা পত্রিকা ছিল, সেখান থেকে যে সমস্ত কিছু খুলে দেয়া, দরজা খুলে দেয়া গণতন্ত্রের যেই সুবাতাস, এই সব কিছুই কিন্তু করেছিলেন আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। উনি সংস্কারের কথা যেটা বলছে, বিএনপি গণ অভ্যুত্থানের 1 বছর আরও আগেই 2023 সেই সময়ই রাষ্ট্রের কাঠামো গণতান্ত্রিক সংস্কারের জন্য আমরা 31 দফা দিয়েছি না? তার আগে 2022-এ 27 দফা আমরা দেইনি সংস্কার প্রস্তাব? তারও আগে আমাদের দেশনেত্রী ভিশন 2030 দিয়েছিলেন না? তো তাই যদি হয় তাহলে সংস্কারের যতগুলো এই সরকার আসবার পরে আমরা চেষ্টা করেছি যে তাদেরকে সব রকম সাহায্য সহযোগিতা করতে, এই অন্তর্বর্তী সরকারটার কথা বলছি, তাদেরকে আমরা চেয়েছি যেন তারা সফল হতে পারে তাদের অভীষ্ট যেই লক্ষ্য, নির্বাচন, ভোট, এগুলো দিয়ে। কারণ ওনাদের নামেই তো পরিচয়, অন্তর্বর্তীকালীন সরকার যাবেন। দেখেন, আমরা
গণ অভ্যুত্থান যেটা বলেছেন সংবিধান মেনে হয়নি, কখনো কোনো দিন কোনো দেশে, শ্রীলঙ্কায় সম্প্রতি হয়েছে, নেপালে হয়েছে, তার আগে আরব বসন্ত দেখেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে যুগে যুগে যেই বিপ্লব কিংবা গণ অভ্যুত্থান হয়েছে এটা স্পন্টেনিয়াস, এই জন্যই এটার নাম গণ অভ্যুত্থান, জনগণের যে অভ্যুত্থান, এটা সংবিধানে থাকবে না। এই সরকার যদিও বিপ্লবী সরকার নয় বাই নেচার, কেন ওনারা সংবিধান সাসপেন্ড করেননি, সংবিধানটা সংবিধানের জায়গায় আছে। আপনার নিশ্চয়ই মনে আছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নিয়েছিলেন না, চেয়েছিলেন না রাষ্ট্রপতি, তার পরবর্তীতেই তো এই অন্তর্বর্তী সরকারটা গঠন করা হলো। যদি দেখেন গত 16 বছর কিংবা তারও বেশি সময়ে বিএনপির সবচেয়ে বেশি মানুষ, হাজারের ওপরে গুম, ইলিয়াস ভাই সহ খুন, হাজার হাজার লক্ষাধিক মামলা আমাদের না নিপীড়িত, নির্যাতিত, গুম, খুন, সেগুলো তাসনুবাও বলেছেন যে সেটা আপনারা সবচেয়ে বেশি শিকার হয়েছে। কিন্তু প্রসঙ্গটি এসছে যখন যে সংস্কার করতে চায়, যে একটা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চায় নতুন করে, সেই জায়গায় আপনারা সংস্কারের যে জুলাই সনদ, জাতীয় সনদ, সেখানে অনেকগুলো বিষয়ের নোট অফ ডিসেন্ট, সেই কথাটাই হয়তো তিনি বলতে চেয়েছেন যে স্থানীয় সরকার বা দুদকের কথা বলেছেন, পিএসসির কথা বলেছেন, এই যে নিয়োগের বিষয়গুলো সেগুলো আসলে সরকারের হাতে রেখে দেওয়া হয়েছে এবং এইরকম আরো বেশ কিছু জুলাই সনদে যে নোট অফ ডিসেন্ট গুলো দেওয়া হয়েছে সেগুলোকে একটা বাধা মনে করছেন? একদমই না, একদমই না। দেখেন, নোট অফ ডিসেন্ট দেওয়াটা আমি আপনার সাথে দ্বিমত পোষণ করতে পারি, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা সবাই একমত হবে না, এটাই আপনার গণতন্ত্রের সৌন্দর্য। আমার নোট অফ ডিসেন্ট, এটা আমার সংগঠন, আমরা আমাদের মতন একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে যতবার বা যত মেয়াদি হোক না কেন 10 বছরের বেশি থাকতে পারবে না, এরকম একটা নোট অফ ডিসেন্টের কথা বলছি। প্রধানমন্ত্রী যিনি থাকবেন তিনি দলীয় প্রধান বা সংসদ প্রধানের মতো একাধিক পদে থাকতে পারবেন না। আমরা মনে করি একটা সংগঠন কিভাবে চলবে, একটা সংগঠনের নেতা কে হবেন, এই জিনিসগুলো কিন্তু আপনার স্পন্টেনিয়াস, এগুলো এমন না যে আপনি উপর থেকে চাপিয়ে দিবেন। পিআর পদ্ধতিতে 100 সদস্য নিয়ে উচ্চকক্ষ গঠন যেটা করার কথা বলা হয়েছে, সেখানে আমাদের যেটা নোট অফ ডিসেন্ট আমরা তো দিতেই পারি, আমরা দিয়েছি। দেশে জরুরি অবস্থা জারি করতে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, বিরোধী দলের নেতার অনুমতি লাগবে, হ্যাঁ, এটা এখানেও কথা আছে। রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের সময় একই সঙ্গে উচ্চকক্ষের প্রার্থী তালিকা প্রকাশ করবে, তালিকায় এগুলো বলা আছে। আপনার জুলাই না, এইখানে জামাত একটা কথা বলেছে যে বিরোধী দল থেকে বোধহয় পারলে প্রধানমন্ত্রীও হতে পারবে, তাই যদি হয় তাহলে স্পিকারের বিষয়ে আলাপ হয়েছে। সেটাই বলছি যে ন্যায়পাল, যিনি সরকার, মন্ত্রণালয়, সরকারি কোনো প্রতিষ্ঠান এইসব নিয়োগে সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, যিনি বিরোধী দল থেকে নির্বাচিত হবেন, সংসদ নেতা, বিরোধী দলের নেতা, দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি, রাষ্ট্রপতির একজন প্রতিনিধি, প্রধান বিচারপতির প্রতিনিধি হিসেবে আপিল বিভাগের একজন বিচারপতির সমন্বয়ে, সবকিছু মিলিয়ে আপনারা এই বিষয়টাতে সম্মত হয়েছেন। আমি যদি এত একেবারে ডিটেইল না গিয়ে যদি বলি যে আপনারা সংসদ ভবন চত্বরে যেটি জুলাই জাতীয় সাইন করেছেন, কিন্তু বিএনপি মহাসচিব যেটি বলেছেন যে আপনাদেরকে যেটি স্বাক্ষর করেছে, যে কপিটি দিয়েছে, সেটির সাথে যেটি জমা দিয়েছেন ঐকমত্য কমিশনের সভাপতি, সেটির মধ্যে বিরাট ফারাক, এবং তিনি এটিকে ব্ল্যাকমেইলিং বলেছেন। আপনি নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ, আমি এই জায়গাটিতেই আসলে বলতে চাই আর কি, যে সেই জায়গাটিতে এখন যে দ্বিধাবিভক্ত হয়েছে জামাতের সাথে আপনাদের, সেইটারই নিরসন হওয়ার কি আসলে কোনো সম্ভাবনা আছে? আপনারা দুইজনই কিন্তু খুব ভালোভাবেই দ্বিমত পোষণ করে আছেন এবং বলা যায় যে বক্তব্যে এক ধরনের হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি কিন্তু চলছে। দেখেন, জুলাই জাতীয় সনদে যেই সব বিষয়ে আমাদের ঐক্যমত হয়েছে, বিএনপি কি বলেছে যে সেগুলোর আইনানুগ বাস্তবায়নের জন্য। এখানে তো অন্য কোনো কথা নেই, যে যেই সময়ে যথাযথ সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আন্তরিক আর কার্যকর ব্যবস্থা গ্রহণে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে বিএনপি।
তো ভুলটা কি করেছে এখানে? একই সঙ্গে কোনো মতেই নতুন নতুন এই যে দেখেন ইস্যুগুলো আনছে, নতুন নতুন ইস্যু উত্থাপন করছে, সেই জায়গায় বলছে যে নিত্য নতুন প্রশ্ন উত্থাপন করা কিংবা সংকট সৃষ্টি করে গণতন্ত্র, আমরা যে একটা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচন, যেটাকে আজকে আপনি যে শুরুতে আপনার বক্তব্য জামাতের আমির উনি কি বলেছেন, হ্যাঁ জামাতের আমির সাহেবের কথা, জামাতের আমিরের বক্তব্যটা আমরা তাহলে একটু শুনে আসি, আমরা একটু জামাতের আমিরের বক্তব্যটা একটু শুনি, যে তাহলে আরেকটু পরিষ্কার হবে বিষয়টা। জি, জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই। জনতা কি চায় কান পেতে শোনার চেষ্টা করুন। যদি এই ভাষা বুঝতে ব্যস্ত হন তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যর্থ হবেন তাকে তৈরি থাকতে হবে। আমরা ভদ্র ভাষায় কথা বলছি, ভদ্র ভাষায় কথা বলবো, কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো অনড় থাকবো। তৈরি হন, আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাআল্লাহ। জি নিশ্চয়ই, হ্যাঁ শুনেছি আমি। জি দেখেন, হয় কি যে এটা রাজনৈতিক সদিচ্ছার যে ব্যাপারটা আছে, যে নির্বাচন, ভোট, গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকারটাকে সমুন্নত রাখা, সবকিছু মিলিয়েই আজকে আমাদের দেশের যে সিচুয়েশনটাকে একটা ইংরেজি শব্দে আমরা যদি কি বলি সাধারণত ফ্লুইড বলি না, সিচুয়েশনটা কিরকম ফ্লুইড কেন বলে? এটা যদি সত্যিকার অর্থেই কোনো জায়গায় আপনার স্টেবিলিটি থাকতো, বাড়িঘর জায়গা জমির যেমন দাম কমেছে, ব্যবসা বাণিজ্য পড়ে গেছে, কর্মসংস্থান তৈরি হয়নি, শত শত আপনার গার্মেন্টস এই যে বন্ধ হয়ে গেছে, তো সেখানে আপনার বেকার হয়েছে তো কত অসংখ্য শ্রমিক, আর অন্যান্য ব্যাংকের কি অবস্থা, সব কিছু সেগুলো তো আছেই। দেখেন জাতীয় ঐক্যমত কমিশনের, আবার ওইখানে আসবো আমি, যে দীর্ঘ আলোচনা, বিস্তারিত আলোচনা, ১ বছরের বেশি সময় বিএনপি যায়নি। যারা এই কথা বলে যে বিএনপির সদিচ্ছার অভাব, আমি তো মনে করি তাদেরই ওই যে ডালমে কুচ কালা হয়, এটা তাদেরই প্রবলেম, আমাদের না। কারণ আমাদের সদিচ্ছা আছে দেখেই আমরা গেছি, নোট অফ ডিসেন্টে আমাদের রাইট, অ্যান্ড দ্যাট হ্যাভ, ওইটা আমরা করেছি। তাতে কি ক্ষতিটা হয়েছে? ১৭ই অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে ঐতিহাসিক একটা অনুষ্ঠান, সেখানে স্বাক্ষর করার মধ্য দিয়ে আমরা আমাদের রাজনৈতিক সদিচ্ছার সম্পূর্ণ যে প্রতিফলন সারা বাংলাদেশ, সারা বিশ্ব সেটা দেখেছে। দেখেন সর্বসম্মতিক্রমে যেই জুলাই সনদটা গৃহীত হয়েছে, সেখানে নতুন প্রশ্ন, সেখানে অদল বদল, সেখানে যেটা পরিবর্তনের কথা বলছেন, হ্যাঁ পরিবর্তন, এই অভিযোগ অত্যন্ত গুরুতর অভিযোগ। এটা যেন না হয়, তাহলে যেই রাজনৈতিক দলগুলো আমরা ওই সনদ সাইন করেছি সেটা তাদের উপর কিন্তু বাধ্যবাধক হয় না, মানে বাইন্ডিং না। আজকে আপনাদের দলের স্থায়ী কমিটির পক্ষ থেকে এই ধরনের একটি বক্তব্য দেওয়া হয়েছে যে এই যেই সনদে আপনারা স্বাক্ষর করেছেন তার বাইরে কোনো কিছু চাপিয়ে দিলে সরকার, যদি অন্তর্বর্তী সরকার কিংবা কেউ সেটা মানতে কোনো কর্নার থেকে আমাদের উপর কিংবা দেশের মানুষের উপর চাপিয়ে দেয়, সেটা মানতে আমরা কেউ বাধ্য নই। খুব সিম্পল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে জটিলতাটা তৈরি হচ্ছে, সেটা নিরসনের কোনো আলোকবর্তিকা দেখছেন? দেখেন আমরা তো যতভাবে প্রত্যেকটা যেই কমিশনগুলো হয়েছে আপনি দেখেন, যেখানে যেখানে আমাদের ডেকেছে সেখানে আমরা গেছি। না গিয়েছি না, শুধু দিনের পর দিন, মাসের পর মাস, বছর, মানে 1 বছরের অধিক সময় গেছি। যদি আমার ইচ্ছা না থাকতো আমাদেরকে কি কেউ নিতে পারতো? না, আমরা তো গিয়েছি, আমরা সাইন করেছি। আমরা তো চাইছি যে যা কিছু আছে, যেটা যেখানে প্রয়োজন সেটা করে, মূল কথাটা কি, বাংলাদেশের মানুষকে ভোট দেয়া মানে কি ম্যান্ডেট। আমাকে আপনি যদি ভোট দেন, একটা এলাকায় জনপ্রতিনিধিত্বশীল নির্বাচন আমাদের সংবিধানে সেটাকেই বলা হয়েছে যে জনপ্রতিনিধিত্বশীল হতে হবে। আপনি আসলেন আর বসলেন আর জয় করলেন, আপনি পারবেন না। যেমন পিআরের ব্যাপারটা আমরা কি বলেছি, ভোলা থেকে কেউ নির্বাচন করলে সন্দ্বীপের এমপি হতে পারে, এটা তো ভাই হয় না। এলাকার মানুষের একটা, তার কাছে চাওয়া আছে, তার কাছে পাওয়া আছে, ইচ্ছা অনিচ্ছার আপনার একটা রিফ্লেকশন আছে। হ্যাঁ, তো আমরা কি এখন চাইবো যে 2008-এর মতো একটা নির্বাচন, কিংবা 2014-তে 154 জন বিনা ভোটের একটা নির্বাচন, তার নিশিরাতের নির্বাচন? 24-এর একটা কথা শুধু বলি, 24-এর আমি ডামি মামু মার্কা যে নির্বাচন হয়েছিল, আজকে যে বা যারা এই কথা বলছে যে সংবিধানে তো আপনার ওই নির্বাচন
ওইভাবে বলা নেই। তাহলে নির্বাচন হবে ওই 24 থেকে 5 বছর যোগ করলে 29-এ। না, মোটেই তা নয়। এটার জন্য আপনার ওই উকিলও হওয়া লাগে না, কোনো কিছুরই আপনার প্রয়োজন নেই। কেন? বাংলাদেশের মানুষ এই নির্বাচনকে 2024-এর কে নির্বাচন বলে স্বীকার করছে? এই স্বীকৃতিটা কারা দিচ্ছে? যারা বলে 2024-এ নির্বাচন হয়েছে তো হয়েছে, তাহলে এখন নির্বাচন হবে 2029-এ, 5 বছর যোগ করছে। তাহলে উনি স্বীকার করছে যে 2024-এর নির্বাচনটা একটা বৈধ নির্বাচন ছিল। তাহলে সে স্বীকার করছে যে 2000 তার আগের 8-এর নিশিরাতের নির্বাচন ছিল, তার আগের 14টাও একইভাবে যাবে তো ক্রনোলজিক্যালি। কাজেই না বলেছে 29-এর কথা। আমি বলছি যে হ্যাঁ, এটা জিনিসটা এমন নয়, এমন না। আমরা যখন বলেছি যে গণভোট সংবিধানে নেই, which is true, আমি তো বলছি এটা সংবিধান বের করে দেখেন না কেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটা বাতিল হয়েছিল। আমি তো বিং এ লয়ারও বলছি, শুধু একজন রাজনৈতিক। তারপরেও তো আপনারা এইটাতে সম্মত হয়েছেন, বৃহত্তর স্বার্থে কি? অবশ্যই বাংলাদেশের জনমানুষের জন আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে আমরা তো বাহাস করছি না যে না না নির্বাচনের দিনই গণভোট হোক। কেন? আমি তো বলেছি টাইম, এনার্জি, মানি, পাবলিক মানি তো ভাই, পাবলিকের তো এগুলো। আমার আপনার ব্যক্তিগত হলে যা খুশি তাই করতেন, সেটা তো হাসিনা করেছিল বলেই শি হ্যাজ টু গো, পালিয়ে যেতে হয়েছে। কেন? এই রিজনগুলোর জন্য যে নির্বাচনের কথা বললাম, ভোট দিতে দেয়নি, সবগুলো প্রতিষ্ঠান সে ধ্বংস করে দিয়েছিল। না, সেই একই অভিযোগ তাসনুবারা এখন আপনাদের বিরুদ্ধেও করছে যে ক্ষমতার পালা বদলের পরে বেশ কিছু জায়গায় আওয়ামী লীগ যে জায়গাগুলোতে দখল বা যেটা বলেছেন দখলদারিত্ব ছিল, সেই জায়গাটাতে আপনাদের অবস্থান অটোমেটিক্যালি চলে এসেছে। এটা তিনি বলতে চেয়েছেন এবং বলেছেন অনেকটা। আমি আপনার কথা শুনবো এবং এরপরে তাসনুবার কথা শুনবো। একটু তাসনুবার জন্য একটা লাইন বলে দিই যে তাদের বেলায় যে একটা পাবলিক পারসেপশন আছে যে তারা কিংস পার্টি, নাম্বার 1। নাম্বার 2, তারা বলেছিল আমাদেরকে শাপলা প্রতীক দিতে হবে, বলেছে না? তারপরে না না, কেন? আমি তো সেটা বলছি না, আমি বলছি নির্বাচন কমিশন একটা ইনস্টিটিউশন হিসেবে তারা শাপলা না দিয়ে যে শাপলা কলি দিল, হ্যাঁ, তো তার থেকে কি মনে হয় যে নির্বাচন কমিশন বলুন, তাদের অন্যান্য জায়গায় সরকারের অংশ হিসেবে যারা আছেন, তাহলে এটা কি লেভেল প্লেইং ফিল্ড হলো? তাহলে এখানে নির্বাচন হলে এটা কি সুষ্ঠু একটা নির্বাচন হবে? আমি এবার একটু তাসনুভা জেরিন আপনার কাছে একটু জাবিন আপনার কাছে একটু জানতে চাই যে আমরা আপনার কাছে জানতে চাওয়ার আগে বিএনপি মহাসচিবের একটা বক্তব্য শুনে আসি, তাহলে হয়তো কিছুটা আলোচনার সুবিধা হবে। আমরা একটু মির্জা ফখরুল ঠাকুরগাঁয়ে তিনি তার গণসংযোগ করছেন, আমরা একটু সেই বক্তব্যটা শুনবো। তারা দেশের সম্পদ নষ্ট করবে আর গিয়ে দিল্লিতে আরামে বসে থাকবে, তাকে কি আমরা এই দেশে আসতে দিব? সাহস থেকে আসো, এই দেশের সামনে, জনগণের সামনে আসে রাজনীতি করো। দীর্ঘ 9 মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে, সেই একমত হওয়ার বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি গায়ের জোরে এই দেশের মানুষের উপর চাপাই দিতে চান, তার সব দায় দায়িত্ব আপনার সে মানুষটা গ্রহণ করবে না। যে বিষয়গুলোতে একমত হয়েছে তার বাইরে কিছু বিষয় চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটা আলোচনা করেছি। তিনি বলেছেন যে সেটা যদি হয় তাহলে সেটা ভালো হবে না, এবং তিনি এর আগে একবার বলেছেন, এর আগেই ঠাকুরগাঁয়ে বলেছেন যে বিএনপি ভেসে আসেনি এবং বিএনপি এখন পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামেনি। যেটা যারা রাস্তায় নেমে ইতিমধ্যে আন্দোলন করেছে, আজকে সমাবেশ হয়েছে, বিএনপিও যদি একই অবস্থা করে বা একই অবস্থায় অবতীর্ণ হয় তাহলে দেশের সাংঘর্ষিক একটা পরিস্থিতি তৈরি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করছেন। সেই জায়গাটাতে আসলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এবং বেশ কিছু অভিযোগের কথাও বললেন মন্নি আপা, সেটা বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। আমি যেগুলো দরকারি ওগুলা বলি, যেগুলো প্রাসঙ্গিক। প্রথম কথা হচ্ছে যেগুলাতে বিএনপি একমত না সেগুলো জুলাই সনদে, হ্যাঁ, জুলাই সনদে বিএনপি যেসব সিদ্ধান্তে সংস্কারের সাথে একমত না সেটা জনগণের উপর চাপাই দিচ্ছে। কিভাবে? জনগণের কাছে তো কেউ জিজ্ঞেস করে নাই, জনগণের কাছে তো যাওয়া হবে গণভোটের মাধ্যমে, জনগণের কাছে তো জানতে চাওয়া হয় নাই আপনি কি সংসদে দলীয় আসনে সরাসরি নির্বাচনে 5% চান নাকি
15% চান। তার বক্তব্য অনুযায়ী তাদেরকে যেগুলো দেখানো হয়েছে এটাতে তো ভিন্ন মত, সেটা না ভিন্ন মত আছে, তাদেরকে যে কপিটা তারা স্বাক্ষর করেছে ওটাতে যেটা জমা দেওয়া হয়েছে, তাহলে আপনি তো না আপনি পুরো অন্যদিকে চলে গেছেন। জি, উনি বলেছেন তার এই বক্তব্য আপনারা যেটা চালালেন, এই বক্তব্যে যে বিষয়ে একমত না সেটা সেটা জনগণের উপর চাপায় দেওয়া হচ্ছে। কিভাবে চাপায় দেওয়া হচ্ছে? জনগণের কাছে তো একটা প্রস্তাব নিয়েও আমরা এখনো যাই নাই, এটা তো সবগুলো রাজনৈতিক দলের প্রস্তাব এবং সেটা একমত হয়েছে তারা যেগুলোতে একমত, অল্প কয়েকটাতে, যে কয়টাতে একমত হয়েছে ওখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা খুবই কমে। একটাতে হচ্ছে জরুরি অবস্থা প্রধানমন্ত্রী সই ছাড়া হবে, এবং আরেকটা সিগনিফিক্যান্ট হচ্ছে ইসির প্রধান একটা নিরপেক্ষ বডি নিয়োগ দিবে। খুবই কম ক্ষমতা কমেছে। যেগুলোতে মেইন ক্ষমতা চেক অ্যান্ড ব্যালেন্স হয় সরকার প্রধানের বা প্রধানমন্ত্রীর, প্রত্যেকটাতে নোট অফ ডিসেন্ট আছে। আমি একটা ছোট্ট উদাহরণ দেই আপনাকে, এবং যেটা বিএনপি জুলাই সনদে সই করার সময় ছিল, যেটা ছিল না বলছে সেটা হচ্ছে তাদের নোট অফ ডিসেন্ট এবং বাস্তবায়নের প্রক্রিয়া। তাহলে তারা কেন সই করলেন? তারা বলতে পারতেন যে আমাদেরকে যা দেখিয়েছেন এটা তো এখানে নাই। তাদেরকে যা দেখিয়েছে তারা যেখানে স্বাক্ষর করেছে সেটা এখন জমা দেওয়ার সময় নেই। না, জমা দেওয়ার সময় না, তার আগে স্বাক্ষরের সময় নাই। তাহলে আপনারা কেন এটাতে সই করলেন? আর সবচেয়ে বড় কথা, তারা তো এই জুলাই সনদ 17 অক্টোবরের আগে গণভোটে রাজি হয়েছেন, রাইট? তাহলে এটার বাস্তবায়ন প্রক্রিয়া ছাড়া কিন্তু তারা এখানে সই করেছে, এবং সেটা কি প্রতারণা না? আমি একটু শেষ করে, জাতীয় নির্বাচনের দিনে চেয়েছেন গণভোটটা। আরে বাবা, আমরা তো বারবার বলছি যে সময়টা কোনো এখানে মূল ফোকাস না। তিনি বলেছেন সংবিধানে না থাকা সত্ত্বেও বৃহত্তর স্বার্থে বিএনপি গণভোটে রাজি হয়েছে। সংবিধানে তো এটা তো আপনারা দুইজনই এটা মিস করছেন। সংবিধানে নাই দেখেই তো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করার প্রস্তাব এসেছে, এবং এটা কে জারি করবে এটা নিয়ে প্রশ্নটা এসেছে। আপনারা দুইজনই এই জিনিসটা মিস করছেন বা ইন্টেনশনালি মিস করছেন। সংবিধানে নাই দেখেই তো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দেয়া হবে, সেই আদেশে গণভোট হবে, গণভোটটাকে জনগণ সেই আদেশটার এখতিয়ার আমরা বলছি, এনসিপি বলছে প্রধান উপদেষ্টার। কেন? কারণ প্রধান উপদেষ্টা সংবিধানে দুইজনের কেউই পারে না, কিন্তু চুপ্পু গণ অভ্যুত্থানের সাথে চুপ্পুর কোনো নেতৃত্ব মানে কানেকশন নাই, আছে প্রধান উপদেষ্টার। আমরা বলছি প্রধান উপদেষ্টা গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করেছে এবং প্রধান হয়েছে, তাহলে তারই এই আদেশটা দিতে হবে। এখন আমি আপনার প্রশ্নটাতে আসি প্রসঙ্গে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করার পরে কি দিবে? গণভোট হবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদটাকে অনুমোদন দিবে জনগণ। আপনারা তো জনগণের কাছে জানি নাই, তাহলে কিভাবে বলছেন যে জনগণের উপর চাপায় দেওয়া হচ্ছে? আপনি ধরেন যে বিএনপি বলল আমি চাই না দুদকের প্রধান অন্য কেউ নিয়োগ দেখ, আমি চাই দুদকের প্রধান প্রধানমন্ত্রী নিয়োগ দেখ, কিন্তু জনগণ বলছে না, দুদকের প্রধান একটা নিরপেক্ষ বডি নিয়োগ দিবে। তাহলে কি এখানে বিএনপির কথাটা ভিন্ন মতে প্রাধান্য পাবে না জনগণের কথা প্রাধান্য পাবে? এখন আপনার প্রশ্নে আসি যে আপা বললেন 31 দফার কথা, যেটা সংস্কারে 31 দফার 24 নম্বর দফায় আছে নারীর সুরক্ষা, মর্যাদা এবং ক্ষমতায়নের জন্য যথাযথ পদক্ষেপ নেবে বিএনপি। যথাযথ পদক্ষেপ ওয়াজ নেভার এক্সপ্লেইনড, এবং 5% 2025 সালে এসে গণঅভ্যুত্থানে নারীদের এরকম সক্রিয় ভূমিকা থাকার পরে বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল মাত্র 5% নারীকে দিবে সরাসরি দলীয় আসনে মনোনয়ন। তার মানে এটাতে তাদের কোনো আপত্তি নাই। এটার কারণে এটা কিন্তু অন্যান্য অনেক রাজনৈতিক দল কেউ ওয়াকআউটও করেছিল ফরেন সার্ভিস একাডেমির আলোচনা থেকে। তাহলে এই যে সংস্কার প্রস্তাবে 9 মাসে, যে মির্জা ফখরুল বললেন যে আমরা 9 মাসে অনেক জাতীয় স্বার্থে আমরা গিয়েছি এবং আমরা তাকিয়ে সংস্কারের প্রস্তাবনাগুলোতে, বৈঠকগুলোতে আমরা অংশগ্রহণ করেছি, তাহলে এটা তো 31 দফার মতো কাগজে হয়ে গেল। এই যে আপনারা 31 দফাটাকে আউটডেটেড যে দফাগুলা, কারণ 31 দফাতে এই সংস্কার কমিশন তৈরি করার কথা আছে, সেটা হয়ে গেছে। আর 31 দফা যখন লেখা হয় তখন কিন্তু গণ অভ্যুত্থান হবে এটা তারা জানতো না। গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের রাজনীতির বিশাল আমূল পরিবর্তন হয়েছে। সো ওই 31 দফাকে আমি মনে করি এটা আউটডেটেড। তাহলে 31 দফাকে আপনারা যেভাবে সবার কাছে, জনগণের কাছে বিক্রি করছেন, ওই 31 দফা কিন্তু কাগজে রয়ে গেছে। আমি শুধু 24 দফাটা নিয়েই কথাটা বললাম যে আপনারা যথাযথ পদক্ষেপ নেবেন। তাহলে আপনারা কেন অন্তত 15% নারীকে, আপনারা এত বড় দল, আপনাদের কি 100 জনে 15 জন নারী নাই যাকে আপনারা সরাসরি মনোনয়ন দিবেন? এখনও তারা যে কয়টা আসনে দিয়েছে সেখানে মাত্র 3.5%-এর মতো নারী আছে, বেগম খালেদা জিয়া সহ। তার মধ্যে যারা বিএনপির সবচেয়ে খারাপ সময়ে
এই মনিয়াপা রুমিনাপা যারা টকশোতে গিয়ে আওয়ামী লীগের সাথে মুখোমুখি হয়েছে এবং তাদের আন্দোলন জারি রেখেছে, তারা মনোনয়ন পায় নাই। তাহলে এই যে তারা যথাযথ নারীকে ক্ষমতায়নকে যথাযথ করার যে কথা, এই সংস্কার প্রস্তাবে রাজি হওয়াটাও তাদের কাগজে রয়ে গেছে। তারা জনগণকে বলছে যে আমরা অনেক ছাড় দিয়েছি, আমরা 9 মাস ধরে আলোচনায় অংশ নিয়েছি, আমরা জাতির স্বার্থে বৃহৎ স্বার্থে আমরা অংশগ্রহণ করেছি, কিন্তু তারা চুলাটা জ্বালায় নাই। তারা বলছে আমরা অনেক দামি দামি ইনগ্রেডিয়েন্ট দিয়ে রান্না করব, আমাদের রান্নায় অনেক স্পেশাল ইনগ্রেডিয়েন্ট আছে, কিন্তু আপনি যদি রান্না না করেন আপনি তো চুলা জ্বালান নাই। এখানে কোনোটাতেই কিন্তু তারা যেগুলোতে আপনার মানে গণতান্ত্রিক পরিবর্তনটা নিশ্চিত হবে, রাষ্ট্রের প্রধানের, সরকার প্রধানের জবাবদিহিতা নিশ্চিত হবে, সেই কোনো পয়েন্টে কিন্তু তারা রাজি হয় নাই এবং বলছে যে এটা তাদের উপর চাপায় দেওয়া হচ্ছে। এটাতে তারা ভিন্নমত রাখতে পারে, থাকুক তাদের ভিন্নমত। তারা চায় না যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান উপদেষ্টা কিভাবে নির্বাচিত হবে এটা গণতান্ত্রিকভাবে হোক, কিন্তু যদি জনগণ চায় তাহলে আপনারা কেন গণভোটে এটাকে, আপনারা কেন বলছেন যে জনগণ চাপিয়ে, মানে জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে বা জনগণ বুঝছে না? এগুলো কিন্তু একটা রং মেসেজ যাচ্ছে। আরেকটা হচ্ছে লোয়ার হাউস পিয়ার নিয়ে আমি কথা বলি, যে আপনি ভোলায় না সন্দ্বীপে, আমরা নিজেরাও এনসিপিও বলেছে যে নিম্নকক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন সম্ভব না বাংলাদেশের বাস্তবতা। হ্যাঁ, এটা কখনো আলোচনায় ছিল না, কিন্তু জামাত এটাকে সামনে নিয়ে এসেছে, এটাকে মেইন ফোকাস করে ফেলেছে, যেটার বাস্তবতা বাংলাদেশে, এবং এটা নিয়ে তাদের কোনো রূপরেখাও নাই যে এটা কিভাবে বাস্তবায়ন হবে। অন্যদিকে আপনি দেখেন বিএনপি আপার হাউসে রাজি, কিন্তু তারা রাজি হচ্ছে যে আসন পাবে ওই আসনের অনুপাতে, ভোটের অনুপাতে না। তার মানে যেভাবে নারী সংরক্ষিত আসনগুলোতে সিলেকশন হয় নারীরা, ঠিক একইভাবে আপার হাউসে সিলেকশন হবে। তাহলে তখন আপনাদের এই যে একটা রেপ্লিকা, মানে সংখ্যাগরিষ্ঠকে আরো শক্তিশালী করার জন্য যে আপার হাউসের প্রস্তাবনা বিএনপি দিচ্ছে, তাহলে কি ওখানে আপনাদের খরচের কথা মাথায় আসে না? যে আমি কোনো কারণ ছাড়া 100 জন এমপিকে কেন পালবো? এই 100 জন এমপিকে আমি তখনই সংসদ পালবে বা রাষ্ট্র পালবে যদি তারা সরকারকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখে, নির্বাহীকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখে। দেখেন, আপার হাউসের আইন প্রণয়নের কোনো ক্ষমতা নাই। তারা একটা বিলকে অনির্দিষ্ট কারণের জন্য কিন্তু ধরে রাখতে পারবে না, মানে না পাশ করে ধরে রাখতে পারবে না, তাদের কোনো আইন প্রণয়নের ক্ষমতা নেই। আমরা কিন্তু বলেছি আপার হাউসের ইলেকশনের আগেই প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে, তাহলে জনগণ ভোট দেওয়ার আগেই জেনে যাবে যে কারা কারা আপার হাউসের জন্য নমিনেশন পেয়েছে। তাহলে এখানে তো প্রত্যেকটা প্রস্তাব গণতান্ত্রিক, মানে ট্রান্সপারেন্ট, স্বচ্ছ। তাহলে আপনি গণভোট একই দিনে হলে না হলে আপনার খরচের চিন্তা আছে, আর 5 বছর ধরে 100 জন এমপিকে আপনি যদি নিজের সংখ্যাগরিষ্ঠতা বাড়ার জন্য, মানে নিজের দল ভারী করার জন্য, যেভাবে আপনি 50 জন মহিলাকে সিলেক্ট করছেন, তেমনি আপনি 100 জনকে সিলেক্ট করবেন আপার হাউসের জন্য, তাহলে এটা কি খরচ হবে না? আমরা তো বলছি যে আপার হাউসটাতে সব দলের প্রতিনিধি থাকবে এবং একটা 15 to 25% একটা নির্দিষ্ট পার্সেন্টেজ নারী থাকবে। আরেকটা প্রশ্ন আমি বলি যে জিয়াউর রহমান সাহেবের কথা যখন আসছে, এটা আমরা সবসময় বলি, দেখেন গণভোট তো এর আগেও হয়েছে, বিএনপির জন্মই কিন্তু গণভোটের মাধ্যমে, এই আলাপে আমি গেলাম না। 79-এর আগে জিয়াউর রহমান একটা সামরিক আদেশ দিয়ে, মানে ফরমান জারি করে কিন্তু বলেছিলেন 79-এর ইলেকশনটা হবে প্রথমে গণপরিষদ, পরে হবে সংসদ, মানে আইনসভা। প্রথমে এটা একটা আইন, সংবিধানটাকে পরিবর্তন করবে। পরবর্তীতে উনি এটা কিন্তু করেননি, না করে সেটা কি করেছে, সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে ওটাকে উনি 5ম সংশোধনীর মধ্যে ঢুকিয়েছেন, অন্তর্ভুক্ত করেছেন, এবং পরের সরকার এসে 5ম সংশোধনী বাতিল করে দিয়েছে। এখন পর্যন্ত 5ম সংশোধনী বাতিল। তাহলে আমরা বলছি যে এতগুলা জীবনের পরে, এত অভূতপূর্ব একটা গণঅভ্যুত্থানের পরে যদি আপনি এই নিয়মগুলোকে আবার সংশোধনীতে ঢোকান, তাহলে পরে যে কেউ সেটাকে আবার বাতিল করে দিবে, তাহলে এটা যে কোনো সময় আবার ঝুঁকির মুখে পড়বে, এটা টেকসই হবে না। তাহলে কেন আপনারা এটাতে রাজি হবেন না? আপনি দেখেন, আপনি যখন লোয়ার হাউস পিআরকে এবং গণভোটের সময়কে প্রাইম করবেন, ফোকাস করবেন, তখন কিন্তু মানুষ টিভি খুললে, টকশো খুললে বুঝবে যে এটাই মেইন, কিন্তু এটা মেইন না, এটা কখনোই মেইন না। এবং জুলাই সনদ বাস্তবায়ন হলে নতুন দল বা এনসিপির কোনো একক লাভ হবে না, এটা আমাদের দলীয় এজেন্ডা না, এটা কিন্তু রাষ্ট্রের
এজেন্ডা বা জি, দেশের বুঝতে পেরেছি। এজেন্ডা। যে একটু শেষ করতে হবে, আমি একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। মুন্নি আপা যদি একটু 30 সেকেন্ডে, আমার একেবারে সময় নেই। আচ্ছা, আমরা অনেক কথা সবচেয়ে বলেছি। বড় কথা হচ্ছে বিএনপির জন্ম কিংবা বিএনপির যেই জন্মের ইতিহাসের ছাত্রী আমি নই, কিন্তু রাজনীতি করতে আসলে জানতে হবে যে কার কোথায় কিভাবে জন্ম হয়েছে, কোন দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বেলায় আমার বন্ধু যেটা বলেছেন সেটা ছিল একটা ওপিনিয়ন পাবলিকের, কারণ আপনি জানেন নভেম্বর মাস 7ই নভেম্বরের যে বিপ্লব এবং সংহতি দিবস, সেটার যে প্রেক্ষাপট এবং আজকে বসে সেটাকে এইরকম একটা কমেন্ট করা, এটা কিন্তু আমি মনে করি অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। আর 31 দফা ইজ আউটডেটেড, তো লেট দ্য পিপল ডিসাইড। হোয়াই ডু ইউ সে দ্যাট? আপনার বলার দরকার নেই তো, এ তো মানুষ বলবে। আর সেটার জন্য কি দরকার? ভোট। সেটার জন্য কি দরকার? নির্বাচন। সেটাকে ভয় পেলে তো হবে না। ভোটকে ভয় পাওয়া যাবে না, নির্বাচনকে ভয় পেলে হবে না, সামনে যেতে হবে, দাঁড়াতে হবে। দেখা যাক মানুষ কি বলে, এটা মানুষের ব্যাপার। আর ডক্ট্রিন অফ নেসেসিটি যেই কথাগুলো উনি বলেছেন যে এই ইলেকশন সেই ইলেকশন, ডামি ইলেকশন, রাতের ভোটের ইলেকশন, আমি তুমি মার্কা ইলেকশন, তো দ্যাট ওয়াজ, এটা তো আইনের ভাষায় যে ঠিক আছে এটা বৈধ না, কিন্তু এটা হয়েছে, তাই তো? জি, মানে আমি আর সময় দিতে পারছি না। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাতে হচ্ছে আমাকে, আমাদের স্টুডিওতে আমাদের এই আলোচনা অংশগ্রহণ করার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, দর্শক, এই ছিল আজকের আলোচনার সারবস্তু। এই আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।